হ্যাঁ, ইটস লাইক এক্সাইটিং। যেটা বুঝতে হবে যে স্টার্ট আপ ইটসেলফ ইজ এ ইউনিক কাইন্ড অফ ভেঞ্চার, হ্যাঁ, যেখানে খুব হাই রিস্ক, হ্যাঁ, মানে সাকসেস কেস বা রেট লাইক 5%। কেন, মানে আপনার কেন মনে হয় যে বাংলাদেশে এরকম স্টার্ট আপ হওয়া পসিবল না, বা অনেক বেশি পরিমাণে স্টার্ট আপ হওয়া পসিবল না, সাকসেসফুল স্টার্ট আপ হওয়া পসিবল না? কেন এসএমইটাই করতে হবে? না, আমরা এখন আমাদের যেটা করা উচিত, আমাদের ছোট ছোট ম্যানুফ্যাকচারিং কাইন্ড অফ ইনিশিয়েটিভ। ওনারা ফেল কেন করে, মানে কী কী কারণে করে, আপনার কাছে কী কী মনে হয়? আজকের এপিসোডে আমরা এসেছি লাইট অফ হোপের অফিসে পলিওলিওর সাথে গল্প করতে। গল্পের বিষয়বস্তু ছিল অনেক কিছু, স্টার্ট আপ কীভাবে করে, এসএমই কেন ভালো করতেছে, স্টার্ট আপ কেন করতেছে না, একজন নতুন অন্টারপ্রেনার হিসেবে কী কী ব্যাপার লক্ষ্য করা উচিত, নর্মাল কী কী কারণে তারা ফেল করে, এবং আরও অনেক গল্প এবং অনেক মজার গল্প, অনেক ধরনের পারসেপশন। সো যারা নতুন করে বিজনেস শুরু করতে যাচ্ছেন বা এক্সিস্টিং কোনো একটা বিজনেসে আছেন বা যাদের বিজনেস নিয়ে আগ্রহ আছে, আজকের এপিসোডটা তাদের জন্য একটা আমি মনে করি অনেকটা দিক নির্দেশক হিসেবে কাজ করবে। সো আমি শিওর যে আজকের এপিসোডটা সবাই অনেক এনজয় করবেন। ভাইয়া, আপনি মূলত নিজেকে কোন ধরনের অন্টারপ্রেনার ভাবতে পছন্দ করেন, স্টার্ট আপ ফাউন্ডার নাকি এসএমই ফাউন্ডার? আমি আসলে উদ্যোক্তা, একজন এন্টারপ্রেনার। সো এন্টারপ্রেনারের মেইন কাজ হচ্ছে টু সলভ প্রবলেমস। সো আই সলভ প্রবলেমস। সামটাইমস দ্যাট প্রবলেম সলভিং এক্সারসাইজটা করার জন্য আই মে নিড টু টেক স্টার্ট আপ অ্যাপ্রোচ, আবার সামটাইমস আই মে নিড টু টেক কাইন্ড অফ এসএমই বা স্লো বিল্ডিং অ্যাপ্রোচ। সো ডিপেন্ডিং অন হোয়াট প্রবলেম আই এম সলভিং এবং সেইটা সলভ করার জন্য কোন মেকানিজমে যাইতে হবে ওইটার উপরে ডিপেন্ড করে। সো আমি যেহেতু আমার তো আর একটা ব্র্যান্ড বা একটা কোম্পানি না, সো মাল্টিপল, সো ডিপেন্ডিং অন দ্যাট মানে আই ক্যান বি বোথ, মানে এবং আই এম বোথ। ওকে, মানে এমনি ধরেন যদি বলি যে সাদা চোখে আপনার কাছে এই দুইটা প্যাটার্নের মধ্যে পার্থক্যটা কোথায়? মানে ধরেন কেউ যদি এখন জানতে চায় যে আমি কি স্টার্ট আপ করবো নাকি এসএমই করবো, মানে এই ডিফারেন্সটা কি, তাকে কীভাবে বোঝাবেন বা আপনি কি মনে করেন? সো আমি মনে করি যে ইফ সামওয়ান ইজ ট্রাইং টু সলভ এ প্রবলেম যেটার ইমিডিয়েট কোনো রেভিনিউ আসা ডিফিকাল্ট, বা এমন একটা সেগমেন্টে দ্যাট ইজ সো বিগ এবং আগে কখনো ওইভাবে ক্যাপচার করার মানে করা হয় না, হ্যাঁ, এবং সেইখানে ইনিশিয়ালি আ লট অফ ইনিশিয়াল ফান্ডিং ইজ রিকোয়ার্ড, হ্যাঁ, যেটা কি না টিপিক্যাল ফাইন্যান্সিংয়ে সম্ভব না, ব্যাঙ্ক ফাইন্যান্সিং অর এনি আদার মডেল। সো সেই প্রবলেমটা সলভ করতে যেয়ে আই ক্যান হ্যাভ এ স্টার্ট আপ, এবং স্টার্ট আপের সাথে আরেকটা জিনিস থাকে অ্যাসোসিয়েশন, যেহেতু আমি খুব ফাস্ট স্কেল করতে চাই, সো দের ইজ এ টেকনোলজি এলিমেন্ট টু দিস আর কি, হ্যাঁ। সো দ্যাট ইজ লাইক কাইন্ড অফ স্টার্ট আপ। এবং স্টার্ট আপ নট নেসেসারি যে সবসময় টেকনোলজি ফোকাসই, মানে লাইক আইটি ফোকাস বা ইন্টারনেট ফোকাস হইতে হবে তা না, দ্যাট ইজ ইন্টারনেট টেক, হ্যাঁ। মানে কেউ যদি লেটসে কোনো একটা চিপ ডিভাইস লাইক এই যে ইলন মাস্ক ব্রেনের ভিতরে ঢুকাচ্ছে, হ্যাঁ, মানে লাইক ওইটা নিয়ে গবেষণা হতেছে, এবং ওইটাও একটা স্টার্ট আপ হইতে পারে, which means initially a lot of investment goes into the R&D and stuff, but এটা যখন একবার হয়ে যাবে, এটার যে স্কেলেবিলিটি সেটার জন্য লাইক ইউ মে নিড স্টার্ট আপ কাইন্ড অফ ফান্ডিং, মানে লাইক ওই ধরনের আর কি, হ্যাঁ। মানে নর্মালি ধরেন আমাদের দেশে যেটা দেখি আমরা, মানে আমি এই জন্য জিজ্ঞেস করার প্রশ্নটা, ধরেন অনেক বিজনেস প্যাটার্ন আমার কাছে মনে হয় যে এটা টিপিক্যাল একটা বিজনেস মডেল যেটা চলে আসছে, ওটা ভালো বিজনেস মডেল, কিন্তু ট্রেন্ডি সাজার জন্য অনেকে হয়তো সেটা স্টার্ট আপ নাম দিচ্ছে বা কিছু একটা দিচ্ছে, স্টার্ট আপ ফাউন্ডার কিছু একটা, মানে স্টার্ট আপের সাথে কি ফান্ড রেজিং ব্যাপারটা খুব বেশি রিলেটেড? মানে ধরেন কোনো একটা ফান্ডিং নিউজ আমাদের মিডিয়া থেকে শুরু করে আমরা যেভাবে এটাকে অ্যাকসেপ্ট করি, ওইটাকে একমাত্র একটা সাকসেসের প্যারামিটার হিসেবে কাউন্ট? ডেফিনেটলি না, ওইটা মানে হইতেছে আমি লায়াবিলিটি আনতেছি। মানে ইটস লাইক লিটারেলি আমি আগে নিজে সিদ্ধান্ত নিতে পারতাম অ্যাজ এ ফাউন্ডার, দ্য মোমেন্ট আই স্টার্ট টু টেক আদার পিপল, ইনভেস্টররা অনবোর্ড হচ্ছে, তার মানে হইতেছে আমার আর একার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে দিন দিন, হ্যাঁ। সো তাহলে ধর এটাকে এত সাকসেস সেলিব্রেট কেন করি আমরা, যে এই কোম্পানি এত $1 মিলিয়ন পাইছে, সে $1 বিলিয়ন কোম্পানি হচ্ছে? এটার একটা বড় এফেক্ট হইতেছে উই আর বিং ইনফ্লুয়েন্স বাই দি ইন্টারন্যাশনাল মিডিয়াতে এগুলোরে খুব সেলিব্রেট করা হয়, সো আমরাও করতেছি, এটা হচ্ছে একটা জিনিস। দ্বিতীয় হইতেছে এইটা খুব সহজে দেখানো যায়, আচ্ছা, মানে ইটস সেক্সি, হ্যাঁ, ইটস লাইক এক্সাইটিং। পজিটিভ নিউজ তো আমাদের দেশে খুব একটা স্প্রেড হয় না, সো দিজ আর ওয়ান অফ দ্য ভেরি ফিউ পজিটিভ নিউজ দ্যাট গেটস লাইক আ হিউজ অফ লাইক মিডিয়া অ্যাটেনশন।
এবং ফাউন্ডাররাও যে আচ্ছা লাইক যেহেতু ও সবসময় ফান্ড রেজ করবে এই একটা ইয়া থাকে, সো দ্য মোমেন্ট সে একটা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড ক্লোজ করতেছে ও খুব এক্সাইটেড থাকে যে এটা শেয়ার করলাম। এটা শেয়ার করা মানে কি, এটা হচ্ছে ভ্যালিডেশন, এবং সো দ্যাট আমার নেক্সট লেভেল অফ ফান্ডিং নিয়ে হেল্প করবে। সো সো দিজ আর অল থিংস যেগুলোর কারণে এইটা খুব বেশি সেলিব্রেট হয় আর কি। বাট আই থিঙ্ক দ্য মেইন মানে ওই তো মানে দ্য মোমেন্ট ইউ গেটস ফান্ডিং তার মানে আসলে আরও কাজ বেড়ে গেল। কিন্তু ওই যে মানে ফাউন্ডারদের ইন্টারনাল ডে টু ডে গ্রাইন্ড ইজ বোরিং, ইজ নট নিউজ ওয়ার্দি, হ্যাঁ মানে সো সো পিপল ডোন্ট কেয়ার, সো অ্যান্ড দ্যাটস ওয়াই মিডিয়া ডোন্ট কাভার। মানে যে পরিমাণ ধরেন ফান্ডিং নিউজ আমরা গেল 8-10টা বছর পাইলাম, একই রকম এর চেয়ে বেশি নিউজ আমরা পাইলাম হচ্ছে যে এই স্টার্টআপ বন্ধ হয়ে গেছে, ওই স্টার্টআপের এই অবস্থা, এমপ্লয়ীদের বেতন দিতে পারে না। এই গল্পগুলো তো আমরা মোরালে সবাই জানি, হ্যাঁ কম বেশি অনেকে জানি, এবং অনেক ইন্টারনালি হয়তো আমরা অনেক বেশি জানি, মিডিয়াতে মিডিয়ার কারণে এটা আমরা কিছুটা, এখন সবাই জানি। যেমন অনেক মানে রিনাউন্ড স্টার্টআপের ওই একই পরিস্থিতির ভিতরে যেতে হচ্ছে। মানে এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন আর কি? মানে এটা কেন হবে? সে যদি ফান্ড প্রপারলি পায়, সে যদি আর খুবই একটা ইউনিক আইডিয়া নিয়ে আসে, তারপরও ধরেন তার এই স্ট্রাগল কেন হবে যে সে বেতন দিতে পারতেছে না? মানে ডিফারেন্ট রিজনে হইতে পারে, বাট মানে জিনিসটা আমাদের যেটা বুঝতে হবে যে স্টার্টআপ ইটসেলফ ইজ এ ইউনিক কাইন্ড অফ ভেঞ্চার, হ্যাঁ, যেখানে খুব হাই রিস্ক, হ্যাঁ, মানে সাকসেস কেস বা রেট লাইক 5%, এবং সেটাও সাকসেস রেট মানে কি লাইক হয়তো 10 বছর সে গ্রো করতেছে, নট নিয়ে সে আইপিওতে চলে গেছে, হ্যাঁ। সো ইটসেলফ ইজ এ ভেরি রিস্কি ভেঞ্চার। সো এবং এবং অলসো ডিপেন্ডস অন এ লট অফ ফিউচার প্রেডিকশন, যে আমি এরকম করলে এরকম রেভিনিউ হবে, আমার রানও এরকম হবে। সো অ্যাজ এ ফাউন্ডার আমি এটা ট্রাই করছি, এই মডেলটা কাজ করে নাই, আমার টাকা সব শেষ হয়ে গেছে, আমি ভাবছিলাম আরেকটা নিউ রাউন্ড মানে ক্লোজ করতে পারবো, সেটা পারি না, এখন করবোটা কি? হয় স্কেল ডাউন করতে হবে, লোকজনদের ছাঁটাই করতে হবে, অ্যান্ড দেন মানে রানওয়ে বাড়াইতে হবে, অ্যান্ড দেন আবার চেষ্টা করতে হবে। সো এটার নেচারই এরকম ভাই, হ্যাঁ মানে সো আমি পার্সোনালি মানে মনে করি যে অ্যাজ এ ফাউন্ডার বা যারা বিজনেস শুরু করতে চায়, দে নিড টু ডিসাইড ফার্স্ট যে ওয়েদার অ্যাজ এ পার্সন ওয়েদার হি ইজ এ স্টার্টআপ ম্যাটেরিয়াল নাকি হি ইজ এ এসএমই ম্যাটেরিয়াল। মানে টিপিক্যাল বিজনেস আমি এটা করব না, আমি স্টার্টআপ ফাউন্ডার হব, বিকজ দুই ধরনের মাইন্ডসেট, দুইটার জন্য দুই ধরনের প্রি এক্সিস্টিং ইয়া লাগবে, আপনার কি বলে অ্যাসেট লাগবে, সোশ্যাল অ্যাসেট হইতে পারে, ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপিটাল, প্রি এক্সিস্টিং ক্যাপিটাল আপনার লাগবে যদি আপনি সাকসেসফুলি ফান্ড রেজ করতে চান। সো তার মানে একজন ফাউন্ডারের কোনো একটা চমৎকার আইডিয়া থাকা মানেই এই না যে সে ওইটাকে এক্সিকিউট করার সময় স্টার্টআপ মডেলে এক্সিকিউট করতে পারবে। ওকে, মানে কারণ ওটার সাথে ফান্ড রেজিং অনেক কিছু জড়িত আছে। মানে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে, মানে আমি আপনার বিভিন্ন লেখা দেখছি, সোশ্যাল মিডিয়ার লেখা দেখছি, আপনি মোস্টলি যে এসএমইটাকে প্রমোট করেন বাংলাদেশের মতো একটা কান্ট্রির কারণে, এবং খুব অ্যাগ্রেসিভলি প্রমোট করেন। এবং সেটা আপনার কেন, মানে আপনার কেন মনে হয় যে বাংলাদেশে এরকম স্টার্টআপ হওয়া পসিবল না, বা অনেক বেশি পরিমাণে স্টার্টআপ হওয়া পসিবল না, সাকসেসফুল স্টার্টআপ হওয়া পসিবল না? কেন এসএমইটাই করতে হবে, বা এটাই সবচেয়ে রাইট মডেল? আচ্ছা, তো এখানে আমাদের এই জন্য একটু ম্যাক্রো ইকোনমি থেকে তাকাইতে হবে, মানে লাইক উপর থেকে দেখতে হবে বাংলাদেশের আমাদের বর্তমান সিচুয়েশনটা কি। হ্যাঁ, সো বাংলাদেশে এখন আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বলেন, আমাদের লোকজনের ক্রয় ক্ষমতা বলেন, এবং হইতেছে আদার ইনফ্রাস্ট্রাকচার যেগুলো লাইক ফিজিক্যাল রোড ইনফ্রাস্ট্রাকচার, মানে এই সব মিলিয়ে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ ইকোনমি ইজ নট এসএমই ফ্রেন্ডলি, সরি ইজ এ নট লাইক স্টার্টআপ ফ্রেন্ডলি। হ্যাঁ, এইখানে আমাদের এক হইতেছে মানে ডিজিটাল সার্ভিস সিক করার রেট ভেরি লো, নতুন জিনিস আসলে কালচারালি আমরা অ্যাডপ্ট করতে ভয় পাই বা করি না। সো এবং মানুষের পকেটে টাকা নেই, রাইট। মানে আপনি চিন্তা করেন যে মানে ঢাকা শহরের লেটসে হয়তো ঢাকা শহরের 10 to 15% মানুষ আসলে অ্যাফ্লুয়েন্ট এনাফ টু টেক এডিশনাল কাইন্ড অফ সার্ভিসেস, মানে লাইক স্পেশালি যে স্টার্টআপ যেই জায়গাগুলোতে এরিয়াগুলোতে আসতে চায়। সো এই কারণে
এই দেশে এখনও স্টার্ট আপ রিস্কি, ভেরি রিস্কি। ওয়ারেজ ইফ আই কম্পেয়ার বাংলাদেশ নাও উইথ চায়না ইন 1990, 1990-এর চায়নার দিকে যদি চিন্তা করি, আমরা এখন ওই জায়গাটাতে আছি। সো তার মানে আমরা এখন আমাদের যেটা করা উচিত, আমাদের ছোট ছোট ম্যানুফ্যাকচারিং কাইন্ড অফ ইনিশিয়েটিভ এটা একটা হওয়া উচিত, যে লাইক আমরা মানে সো ম্যানুফ্যাকচারিং ইজ এন এসএমই থিং, রাইট? লাইক ছোট ছোট ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, মানে লাইক মানে বুটিক বললে আবার জামা কাপড় চলে আসে। মানে ম্যানুফ্যাকচারিং ক্যান বি ইন লাইট ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং করেন ক্যান বি ইন ডিফারেন্ট প্লেসেস। ওইখানে ট্যালেন্ট দরকার, ওইখানে ইঞ্জিনিয়ারিং স্কিল আছে, ওইখানেও কিন্তু টেকনোলজির রোল আছে। সো আমরা যদি আগে ওই জিনিসগুলো করি যেগুলা আমাদের বেসিক ইকোনমি থেকে অ্যাডভান্স ইকোনমিতে যাওয়ার মাঝখানের একটা ধাপ আছে, সেটা হচ্ছে ওই ধাপটা, যেটা আসলে কাইন্ড অফ এসএমইরা উইথ দ্য রাইট কাইন্ড অফ পলিসি সাপোর্ট, উইথ দ্য রাইট কাইন্ড অফ ফাউন্ডার্স কামিং ইন, হ্যাঁ, এরা আসলে বড় বড় কোম্পানি হতে পারে। যেটা এখন বিকজ অফ আলিবাবা এক্সিস্টেড, চাইনিজ ম্যানুফ্যাকচারাররা গ্লোবালি কানেক্টেড হয়েছে না? একদম। চায়না যদি নিজে নিজে খালি ম্যানুফ্যাকচার করতে আর নোবডি নিউ, তাহলে কি চায়না আজকে যে ম্যানুফ্যাকচারিং জায়েন্ট হয়েছিল হওয়া সম্ভব ছিল না। সো তার মানে হইতেছে যে আমাদেরকে আসলে এখন গত 10 বছরে হোয়াট উই শুড হ্যাভ ইনভেস্টেড অন ইজ বিল্ডিং অর ইনভেস্টিং অন লেটস সে 10,000 পটেনশিয়াল হাই গ্রোথ এসএমইস, পটেনশিয়াল হাই গ্রোথ এসএমই, যারা কিনা এদের ভেতর থেকে হয়তো 1000 নতুন নতুন বড় কোম্পানি ইন ডিফারেন্ট সেক্টরে হইতো, অ্যান্ড দ্যাট কুড লিভ দ্য হোল ইকোনমি অ্যাজ এ হোল। এখন যে যে আনএমপ্লয়মেন্ট, এই হাজারো সমস্যা, এগুলো হইতো না হইলে, এবং সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে যদি আমরা স্টার্ট আপগুলো শুরু করতাম এখন, তাহলে আসলে স্টার্ট আপগুলো সাকসেসফুল হওয়ার রেটটা অনেক বেড়ে যেত। কারণ কি? কারণ তখন মানুষের পকেটে টাকা আছে, মানে লাইক রিয়েলি আমরা লেটসে এখন আমাদের 2,000 2,500 টাকা মানে ডলার, $2,500 পার ক্যাপিটা, রাইট? লাইক ইফ ইউ কুড গো টু লাইক $10,000 পার ক্যাপিটা, এরপরে যদি এই দেশে স্টার্ট আপ হওয়া শুরু হয়, তাহলে স্টার্ট আপ সাকসেস রেট অনেক বেড়ে যাবে, সিম্পলি বিকজ পিপল হ্যাভ মোর মানি, হ্যাঁ। এবং বাই দ্যাট টাইম বিকজ লাইক 1,000 মোর কোম্পানিজ বিং ক্রিয়েটেড, আমার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ভালো হয়ে যাইতো, আমার স্কিল্ড পিপল তৈরি হয়ে যেত, হ্যাঁ, আমার টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার আরও স্ট্রং হইতো, এবং আমার যে এখন যে ম্যানুফ্যাকচারিং যে মানে ল্যাকিংস এখনও আছে আমাদের দেশে, সিভিয়ার মানে ল্যাকিংস আছে, এবং আমরা যে সোললি রিলাইড অন একটা ট্রেড হুইচ ইজ লাইক আরএমজি, অন্য সেক্টর তো দাঁড়ায় না, আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন অবস্থা খুব খারাপ। এই সব কিছু যেহেতু নাই, আমাদের পুরো পৃথিবীর সাথে একমাত্র জামা কাপড় পাঠানো ছাড়া খুব কম জিনিসই আমাদের সাথে সারা পৃথিবীর কানেকশন আছে। পিপল ডোন্ট কাম টু দিস কান্ট্রি আদার দেন আরএমজি ওয়ার্ডার। সেটাও তো আমার ধারণা যে অনেকখানি হচ্ছে আমাদের লেবার কস্ট অনেক লো বলে, হ্যাঁ, রাইট, মানে খুব যে স্কিলের কারণে বা তা না, এটা প্রথম দিকে না। So the last decade, as a country, we should have invested on building strong SMEs, whereas we invested a lot on startups. এইটা আমরা অ্যাজ এ নেশন আমরা ভুল করছি আর কি। মানে এটা আপনার মাঝে মাঝে মনে হয় না, গেল 10 বছরে এমন অনেক ইয়াং ছেলেমেয়ের মোটামুটি কেরিয়ার নষ্ট হয়ে গেছে। কোনো স্টার্ট আপ করতে গেছে যে বয়সে ওর হয়তো একটা জব করার কথা, ওটা সামহাও হয়ে ওঠে নাই, ঠিক মতো শেষ করতে পারে নাই। বাই দ্যাট টাইম সে যতগুলো টাইম নষ্ট করছে, তারপর আবার তখন জবের জন্য সে আবার ঠিক ওই সময় রেডি না, বা মানে জব ম্যাটেরিয়াল তো তার ভিতরে তৈরি হয় নাই, এরকম হয় নাই? আপনার কি মনে হয় ফ্রাস্ট্রেশন তৈরি হয় নাই? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো হয়েছে, বাট উই কিলড এ লট অফ ড্রিমস। আমরা ফার্স্টে একটা ড্রিম তৈরি করছি অনেকের জন্য যে সবাই স্টার্ট আপ করি, চলো স্টার্ট আপ এভরিওয়ান, লাইক এইটা দিস ইজ দ্য নিউ থিং, এইটাই আমাদের করা উচিত। সো উই বিল্ড এ ড্রিম ফর ইয়াং পিপল, দ্য স্মার্টেস্ট ওয়ান, রিমেম্বার যে দ্য স্মার্টেস্ট ওয়ান ইন দ্য লাস্ট 10 years এই দেশের, যারা দেশের বাইরে চলে যায় নাই, দ্য রিমেনিং দ্য স্মার্টেস্ট ওয়ান ট্রাইড দেয়ার হ্যান্ড অ্যাট স্টার্ট আপস অ্যান্ড আ লট অফ দেম ফেইলড। এবং ওরা ফেল করার কারণে কি হয়েছে যে ওয়ারেস দে কুড, মানে এখন মানে আমি মানে জিনিসটা হয়েছে কি মানে আমি তো আর বলতে পারি না যে ভাই চলো সবাই মিলে
নর্মাল রেগুলার বিজনেসগুলো করি, ওইখানে আরও এফিসিয়েন্সি আনি। হ্যাঁ, সো বাট দ্যাট হ্যাপেন্ড। এবং এতে করে এখন যারা অ্যাকচুয়ালি স্টার্ট আপ করতে চাইছে, আরও ইয়াং, লাইক দ্য নেক্সট জেনারেশন, এখন যারা, তাদের মাথায় আসলে তাদের সামনে কোনো ভালো প্রেসিডেন্স নাই। এক্স্যাক্টলি, রাইট, ভালো প্রেসিডেন্স না। এক হইতেছে উই ডিডন্ট প্রমোট দ্যাট গার্ল যে কিনা মাসে 3 কোটি টাকার লাইক লেটস এ হ্যান্ডমেড প্রোডাক্ট পাঠাচ্ছে, ট্রু, রাইট। উই ডিডন্ট প্রমোট সামওয়ান যে কিনা এমন কিছু ম্যানুফ্যাকচার করতেছে বাংলাদেশে যেটা চায়না থেকে আগে আসতো, এখন সে ম্যানুফ্যাকচার করা শুরু করছে এবং সে দেশে সব জায়গায় ছড়াই দিচ্ছে। লেটস ইন দ্য টয় ইন্ডাস্ট্রি ফর এক্সাম্পল। হ্যাঁ, যে টয় ইন্ডাস্ট্রিতে আগে ধরেন যে 80% চায়না থেকে আসতো, এখন এটা লোকালি প্রডিউস হয়। লোকালি প্রডিউস হচ্ছে। উই হ্যাভ নট কাভার্ড এনিওয়ান যে আচ্ছা এটা কারা, এই টয় ম্যানুফ্যাকচারার যারা কিনা আগে 80% আসতো বাইরে থেকে, এখন মাত্র 20% আসতেছে। এই যে আমি লোকাল ভ্যাকুয়ামটা যে আমি লোকালি আমি কাভার করছি, ফলে মানে কোটি কোটি ডলারের টয় আগে আসতো, এখন সেটা আসতেছে না, এটা আমার সেভ হয়েছে না। দোজ আর অলসো দ্য হিরোজ, আমরা ওদেরকে কাভার করি নাই। সোশ্যালি অত অ্যাকসেপ্টেড হয় না, বা আমরা ওদেরকে কেন কভার করি না, রাইট, মানে রাইট, দ্যাট ইজ দ্য থিং। যে বাট যদি এরকম হইতো যে ওই ধরনের 20 জনকে সেলিব্রেট করা হয়েছে, তাহলে কি হইতো যে অন্যান্য আরও যারা ইয়াং আছে তারা বলতো যে ওকে, আমি লাইক হি অর শি ইজ মাই কি বলে আইডল অ্যাসপাইরেশন। উনি একটা 50 কোটি টাকার খেলনার ব্যবসা দাঁড়া করাইছে, আমি 100 কোটি 500 কোটি টাকার খেলনার ব্যবসা দাঁড়াবো। উনি প্লাস্টিকে খেলনার ব্যবসা দাঁড়া করাইছে, আমি লাইক অন্য সেগমেন্টে এরকম বড় খেলনার কোম্পানি দাঁড়া করাবো, রাইট। লাইক সো 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 এই কারণে মানে simply we could not create those aspiring entrepreneurs from right sector. ফলে এই ঘটনা হচ্ছে। ধরেন আপনি যদি মানে যদি ধরে নিই যে আপনি 10 বছর আগে না আপনি আজকে আপনার এন্টারপ্রেনার লাইফ শুরু করলেন আর কি, তাহলে এখন আপনি কোন ব্যবসা শুরু করতেন, কি শুরু করতেন? বা এসএমই ধরেন আপনি কোন মানে হ্যাঁ, এসএমই না স্টার্টআপ এগুলো ভুলে যায়, মানে কোন হোয়াট আর দ্য কাইন্ড অফ সেক্টরস যেটা এটাই। হ্যাঁ, একটা হচ্ছে যে আমি ম্যানুফ্যাকচারিং এ লাইট ইঞ্জিনিয়ারিং এ ঢুকতাম। লাইট ইঞ্জিনিয়ারিং মানে লাইট ইঞ্জিনিয়ারিং তো একটা বড় ইন্ডাস্ট্রি, একদম এটা তো ডমিনেন্ট বাই চায়না। না না না, লাইট ইঞ্জিনিয়ারিং এক হইতেছে আমাদের দেশে কিন্তু ধোলাইখাল বা এই জায়গাগুলোতে একটা খুব ভালো একটা ইয়ে আছে। অ্যান্ড অলসো লাইক মানে আমরা বাইরে থেকে অনেক লাইট ইঞ্জিনিয়ারিং মানে মেশিন এবং প্রোডাক্ট মানে যেগুলো লাইট ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তৈরি হয়, এইটা একটা মানে যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ওইটা হয়তো একটু বেটার বুঝতাম, বাট এক্স্যাক্টলি কোন জায়গাগুলো সেটা হয়তো লাইট ইঞ্জিনিয়ারিং কোন জায়গায় যাই না, বাট ডিপেন্ড করে যে যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে বাইরে হইতেছে সে আইডেন্টিফাই করবে, ওইটার জন্য একটু মার্কেট রিসার্চ করবে লাইট ইঞ্জিনিয়ারিং বা ম্যানুফ্যাকচারিং অ্যাজ এ হোল, রাইট। লাইক তাহলে কোন জায়গাতে আমি কী লেভেলে ম্যানুফ্যাকচারিং ঢুকবো। সো আই থিঙ্ক সাম অফ দ্য স্মার্টেস্ট ইঞ্জিনিয়ার্স and people should get into manufacturing now, because in the next 20 years manufacturing is gonna be like the it already একটা বড় সেগমেন্ট, আর ইটস gonna be a cream sector for Bangladesh আর কি। সো ম্যানুফ্যাকচারিং। সেকেন্ড হচ্ছে এগ্রিকালচারে। হ্যাঁ, এগ্রিকালচারে এখন যে কয়টা আছে সেগুলো হইতেছে কাইন্ড অফ এগ্রোটেক এবং অ্যাক্সেস টু ফাইন্যান্স অনেকটাই। হ্যাঁ, বাট পুরো ভ্যালু চেইনে আরও অনেক কিছু করার আছে। হ্যাঁ, ইফ সামবডি কুড বিল্ড আ সিরিজ অফ মানে ছোট সাইজের কোল্ড স্টোরেজ, মানে আলু পেঁয়াজ এবং সবজি জাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ রাখার জন্য, দ্যাট ইজ এ ম্যাসিভ বিজনেস ইটসেলফ। হ্যাঁ, সো আমার এগ্রিকালচার মানে ফুড সিকিউরিটিতে আ লট অফ ওয়ার্ক ক্যান বি ডান। সো এগ্রিকালচারে ইটসেলফ আই থিঙ্ক লাইক 30, 40, 50 মোর কোম্পানি শুড কাম ইন। সেটা স্টার্ট আপ হবে নাকি এসএমই হবে, ডাজন্ট ম্যাটার। সো আমি শুরু করলে এগ্রোটেক আর একটা মানে এটা আমি করতাম। আর হইতেছে এসএমইদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু একটা করতাম, যেটা এখন আমি রাইট নাও আই এম লাইক পুশিং দ্যাট এজেন্ডা প্ল্যান করতেছি। আর স্কিলস ইয়ুথ স্কিলস ধরেন আপনার সাথে কথা বলে যে অনেকগুলো কোম্পানি অলরেডি আছে, হ্যাঁ, বাট স্টিল কিন্তু স্কিল পিপল আপনি পাবেন না হায়ার করার সময়। মানে এইটার সমস্যাটা হয়েছে যেটা যে আপনি দেখেন যতগুলো একটেক আছে তারা সবাই হাই স্কিল আইটি ফোকাস জবগুলোর জন্য লোকজন রেডি করতেছে এবং তারা জব প্লেসমেন্ট করতেছে। বাট আমি একটা টেলিসেলসের লোক চাইতেছি, পাইতেছি না।
আমি একটা নর্মাল সেলসের লোক চাইতেছি, পাইতেছি না। আমি একটা কেয়ার গিভার চাইতেছি, পাইতেছি না, রাইট? লাইক সো দেয়ার আর আদার জবস না, যেগুলা মানে সমাজে আমাদের দরকার, আমরা পাইতেছি না। অ্যান্ড দেন অলসো হইতেছে আমি ট্রেন করে দেশের বাইরে পাঠানোর যে সুযোগটা, অপরচুনিটিটা, সেটাও মিস করতেছি। সো দ্যাট ইজ সামথিং যেটা এখন আমি আই এম এন্টারিং ইনটু। ওকে, মানে আপনার কাছে যদি কেউ সাজেশন চায়, আমি শিওর আপনার কাছে বাচ্চা কাচ্চারা আসে, কি করব, কই যাব, হ্যাঁ, সো তাদেরকে আপনি মোস্টলি কি এই ইন্ডাস্ট্রিগুলোর কথা বলেন? না মানে যদি এইভাবে জিজ্ঞেস করে তখন বলি এইটা যে দিজ আর সাম পটেনশিয়ালস দ্যাট আই সি, বাট ওই যে জিনিসটা হচ্ছে এগেইন দ্যাট ডাজেন্ট মিন যে ইউ শুড জাম্প ইন টু দিস। সে যেটা comfortable। কারণ আমি মনে করি যে একটা স্টার্ট আপ বা একটা এসএম বা একটা এনি বিজনেস যে শুরু করবে, তার আগে আসলে যেটা বোঝা দরকার সেটা হইতেছে হু আই অ্যাম, আমার কি স্কিল আছে, আমার কি নেটওয়ার্ক আছে, আমি কোন বিজনেসটা বা কোন প্রবলেমটা সলভ করতে গেলে আমার সাকসেস রেট বাড়ার সম্ভাবনা বেশি। উই আর নট ইন এ গেম নাও যেখানে আমি 1%, 2%, 5% সাকসেস রেট এরকম জায়গায় ঢোকা উচিত। এখন আপনি ভাই কোটিপতির বাচ্চা, হ্যাঁ, দিস ইজ এ হবি ফর ইউ, এটা টেস্ট ট্রায়াল মারলে কিছু যায় আসে না, সাকসেস ফেল ডাজেন্ট ম্যাটার ফর ইউ, দেন ওকে ভাই, গো হেড অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। বাট ইফ আর কামিং ফ্রম এ মিডল ক্লাস ফ্যামিলি এবং বাবা মা বলছে যে হয় চাকরি কর, তো আপনি বলতেছেন যে না আমি ব্যবসা করতে চাই, ইউ শুড গেট ইন টু এ বিজনেস দ্যাট হ্যাজ এ হায়ার সাকসেস রেট। এইটা হইতেছে আমার মানে ফিলোসফি। ওকে, মানে এটা ভালো কথা বলছেন। মানে আমি যদি একটু মানে ওভারঅল বোঝার চেষ্টা করি যে ধরুন এন্টারপ্রেনাররা ফেল কেন করে, মানে কী কী কারণে করে, আপনার কাছে কী কী মনে হয় যে দিজ আর দ্য মেইন রিজনস? একটা তো আপনি যেটা বললেন যে ও হয়তো নিজের স্ট্রেংথই জানে না, হয়তো ঠিক ভুল উইন্ডোতে নক দিচ্ছে, ভুল জায়গায় বিজনেস শুরু করতেছে, আর কি হতে পারে? এক নম্বর হইতেছে যে অফেন টাইম ফাউন্ডার্স, হ্যাঁ, ইনভেন্ট প্রবলেমস। মানে ফাউন্ডার্স তো ধরেন প্রবলেম সলভ করার জন্য আসছে, সে ইনভেন্ট করে। ওর ধারণা মানে এটা কিভাবে হয়, ও এটা ফেস করছে, ওর বন্ধু এটা ফেস করছে, বা এরকম, হ্যাঁ, আশেপাশে একটু একটু শ্যালো লেভেলে ও ভাবতেছে এটা হচ্ছে প্রবলেম, জাতীয় সমস্যা। হ্যাঁ, তখন ও ভাবে যে আমি এটা সমাধান করব, বা ও এটা একটু ভালো বোঝে। সো যেটা হইতেছে যে অফেন টাইম দে ইনভেন্ট প্রবলেম বিকজ দে হ্যাভ এ স্মার্ট সলিউশন। ওকে, কারণ সে অলরেডি ডিসাইড করে নিয়েছে আমি এটা করব, এই ধরনের কাজ করব, এই জন্য ও মানে প্রবলেম ইনভেন্ট করতেছে। এটা হইতেছে মেইন কারণ। মার্কেট রিসার্চ নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, মানে ওই যে মানে যে 2জন 5জন একটু চোখের সামনে দেখে শুরু করে দিছে। এক নাম্বার 90% ওখানে ফেল মারে, মানে প্রোডাক্ট বানায়া টেস্টিং লেভেলে যায় বুঝতে পারে যে দের ইজ নো কাস্টমার, 90% ওখানে নাই, তাহলে থাকলো 10%। আচ্ছা, ওই 10% কেমনে ধরা খায়? কিছু কিছু ইয়া আছে যে দে ফেল টু টার্গেট দ্য রাইট কাইন্ড অফ কাস্টমার্স। ওর সলিউশনটা হয়তো ঠিক আছে, রাইট কাস্টমারের কাছে সে যায় নাই। ধরেন যে আমি একটা B2B প্রোডাক্ট বানাইছি, যেটা হয়তো এমন কোম্পানির কাছে যাওয়া উচিত যে কিনা লেটসে বছরে 5 কোটি টাকার ব্যবসা করে। আমি চলে গেছি বছরে যে 50 কোটি টাকার 5,000 কোটি টাকার ব্যবসা করতেছে তার কাছে, তাহলে রাইট প্রোডাক্ট মানে রাইট ক্লায়েন্টের কাছে যাইনি, এরকম ভুল করে। প্রোডাক্টটা ভালো, বাট ক্লায়েন্ট আমি সেটা B2C-তেও হইতে পারে, B2B-তেও হইতে পারে। আর এবং একই সাথে হইতেছে ওই জায়গাটাতে প্রাইসিং। সো চুজিং দ্য রং কাস্টমার্স অ্যান্ড চুজিং দ্য রং প্রাইসিং ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট রিজন যেগুলোর কারণে উদ্যোগ ফেল করে। এবং 3 নাম্বার হচ্ছে রং টাইমিং। রং টাইমিং মানে হইতেছে কি, এই প্রোডাক্টটা, এই সলিউশনটা খুব ভালো, কিন্তু আমি হয়তো 5 বছর আগে মার্কেটে চলে আসছি। ওকে, বাট আমি যদি ওয়েট করতাম, মার্কেটটা মানে ডিমান্ডটা বা আরও কয়েকটা প্লেয়ার আইসা ফেল টেল মারছে, হ্যাঁ, মানে একটু মার্কেট একটা ইয়া হয়েছে, এখন আমি তারপরে আসতেছি, তো মার্কেট ইজ ম্যাচিউরড এনাফ, রেডি টু অ্যাডাপ্ট দ্যাট প্রোডাক্ট অর সলিউশন, তখন হয়তো আমার এটা ইয়া হইতো, কাজ করতো। সেরকম অনেক ফাউন্ডার আছে যে 10 বছর আগে একটা কিছু শুরু করছে এবং 5 বছর পরে ফেল করছে, এবং ও ফেল করার 5 বছর পরে আরও একজন আবার সেম জিনিসটা এনে সাকসেসফুল হয়েছে, সিম্পলি বিকজ দ্য টাইমিং ওয়াজ রং। আপনি যেটা বলছিলেন যে মার্কেট রিসার্চের ব্যাপার, যে একটা বিজনেস স্টার্ট করার আগে মার্কেটটা একটু গো থ্রু করা উচিত, এক্স্যাক্টলি ডিমান্ডটা আছে কিনা।
বাট এটা তো খুব এক্সপেন্সিভ মেথড একটা, মানে ধরেন যে ছেলেটা মাত্র ব্যবসা শুরু করতেছে তার পক্ষে তো ধরেন এই মার্কেট রিসার্চ বলতে যেটা বোঝায় টোটাল বাংলাদেশের মার্কেট বা টোটাল ঢাকার মার্কেট বা পার্টিকুলার কোনো এরিয়ার মার্কেট বা ওর নিশের মার্কেট, এই অ্যানালিসিসগুলো অনেক কঠিন না, মানে এটা কি ওর জন্য কেন? ফিজিবল, মানে কেন এক্সপেন্সিভ না কেন এই সার্ভেটা কীভাবে করবে সে? মানে আপনি আমার একটা ব্যবসার উদাহরণ দেন যেটা সে একটা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন নিয়ে এই সিম্পল মার্কেট রিসার্চটা করতে পারবে না। ওকে, হ্যাঁ ওইটা একটা হয়তো একটা সার্ভে করা যেতে পারে, ওইটা কি ইনাফ? মানে মানে ধরেন মানে সো আমি আপনারা আমাদের ইয়ার উদাহরণ দিই, এখন আমরা যেটা করতেছি। হ্যাঁ, সো আমরা বলতেছি আমরা ইয়তদেরকে বিশেষ করে যারা ধরেন যে কারিগরি কিংবা হইতেছে ধরেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করতেছে এই ধরনের গ্র্যাজুয়েটদেরকে রাইট স্কিল বা ট্রেনিং কোনটা হওয়া উচিত এটা আইডেন্টিফাই করতে হেল্প করব এবং তাদেরকে ট্রেন করে তাদেরকে জব প্লেসমেন্টে হেল্প করব, লোকালি অথবা গ্লোবালি। হ্যাঁ, এখন এইটার জন্য আমার মার্কেট রিসার্চ করতে, হ্যাঁ, তাহলে এবং আমি ভাবতেছি যে এটা পুরোটা একটা প্ল্যাটফর্ম এবং দিস উইল বি অল ডিফারেন্ট পার্টনার্স হু আর অফারিং দ্য সার্ভিসেস, আই এম নট গোনা ডু এভরিথিং। হ্যাঁ, সো আমাকে জাস্ট খালি বুঝতে হচ্ছে যে কার কাছে গেলে আমি এই ধরনের গ্র্যাজুয়েট পাবো, কারা ট্রেনিং করায়, কারা জব প্লেসমেন্টের প্লেয়ার, ল্যাঙ্গুয়েজের ট্রেনিং কারা করাচ্ছে, অ্যান্ড দেন বাইরে পাঠানোর ক্ষেত্রে কারা হেল্প করতে পারে। সো আই নিড আ ম্যাপিং। সো তাহলে সেইটার জন্য আমাকে কোথাও যাইতে হবে না এবং ডিমান্ড আছে কি নাই এটা তো আমি অলরেডি দেখতেছি, দেখাই যাচ্ছে। অ্যান্ড দেন ইউ ক্যান সার্চ অ্যান্ড ফাইন্ড আউট যে প্রতি বছরে কী পরিমাণ গ্র্যাজুয়েট কোন সেগমেন্ট থেকে বেকার বাইরে দিতেছে। সো আই হ্যাভ এ ফ্রেন্ড কল ChatGPT নাও, অ্যান্ড এভরিবডি হ্যাজ দ্যাট ফ্রেন্ড। আমি আজকে আই ওয়াজ জাস্ট ট্রাইং টু যে এডটেক এবং যারা ওই হাই স্কিল ট্রেনিং যারা করায়, হ্যাঁ, ChatGPT-তে একটা ইয়ে আছে, ডিপ রিসার্চ নামে একটা সেগমেন্ট আছে। হ্যাঁ, ওইখানে আমি ক্লিক করে আই জাস্ট লিটারেলি মেক এ লিস্ট অফ অল দ্য প্লেয়ার্স যারা কিনা এই স্কিল ট্রেনিংটা করাচ্ছে, আমাকে একটা টেবিল আকারে বানিয়ে দিছে উইথ মোবাইল নাম্বারস অ্যান্ড এবং কী সার্ভিস অফার করতেছে, তারা কী ভ্যালু। সো আই হ্যাভ দ্য লিস্ট ইন 5 minutes অ্যান্ড আই এম গোনা স্পেন্ড অ্যানাদার 1 hour টু ফাইন্ড আউট অল দ্য প্লেয়ার্স। সো এখন মানে আপনি চিন্তা করেন যে জিনিসটা আগে জাস্ট ফিউ ইয়ার্স আগে এটা করাটা খুব ডিফিকাল্ট ছিল। আপনি গুগলে সার্চ মার্চ দিয়ে পাবেন না কিছু, সেই হাজারো লোকের সাথে কথাবার্তা বলবেন। এখন ইট বিকাম সো ইজি। হ্যাঁ, কারণ হইতেছে যে একটা হইতেছে যে আপনি 5 জনের প্রবলেম সলভ করবেন, ওইটার ডিমান্ড আছে কিনা এইটা একটা জিনিস, ওইটা আপনি 10 জন মানুষের সাথে কথা বলে বুঝতে পারবেন। বাট অ্যাজ এ বিজনেস এটা আবার কীভাবে মানে হবে সেটা বোঝার জন্য তো আপনাকে সেকেন্ডারি লেভেলের মার্কেট রিসার্চ, স্টাডি, পার্টনারশিপ ম্যাপিং, আপনার তারপরে হইতেছে কম্পিটিশন কারা, তাদের সার্ভিস অফারিং কী, এই সব কিছু অ্যানালাইজ করতে হয় না। ইউ ক্যান নাও ডু ইট ইন ফ্রন্ট অফ এ ল্যাপটপ উইথ ইন্টারনেট কানেকশন অ্যান্ড ChatGPT। ইটস নাও বিকাম দ্যাট ইজি। এক্স্যাক্টলি। ভাই আমরা তো এতক্ষণ কথা বললাম হচ্ছে একটা ইয়াং এন্টারপ্রেনার কীভাবে জার্নি শুরু করবে, কী করবে না করবে। সো 10 বছর আগে আপনি আপনার জার্নি শুরু করছেন, তার আগে আপনি চাকরি করছেন দীর্ঘদিন। আপনি আসলে কোন হাইপোথিসিস থেকে লাইট অফ শুরু করলেন? কারণ আপনি যেই সেগমেন্টে নিয়ে কাজ করেন, আমার মানে জানা মতে বা আমার বোঝার মতে এটা এক্সট্রিমলি ডিফিকাল্ট মার্কেট। হ্যাঁ, সো কেন এই 10 বছর আগে আপনি কেন এই জিনিস করলেন? আপনি তো আরও অনেক কিছু করতে পারতেন। সো আমি যখন বাইরে থেকে ফিরি, দেশের বাইরে থেকে, অ্যান্ড দেন মানে ব্র্যাকে ছিলাম, সো ব্র্যাকে চাকরিটা ছেড়ে লাইট অফ শুরু করার সিদ্ধান্ত নিই। দ্য হাইপোথিসিস ওয়াজ আই কেম অ্যাক্রস এ স্টাডি ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক যেটা বলছে যে 70% বাচ্চা, যারা সারা পৃথিবীতে 1 বিলিয়ন বাচ্চা, 70% বাচ্চা আজকে থেকে 15-20 বছর পরে পড়াশোনা শেষ করে এমন একটা কাজে ঢুকবে যেটার অস্তিত্ব এখন দুনিয়াতে নাই। কমপ্লিটলি নিউ কাইন্ড অফ জব আসবে এবং নোবডি নোজ কী ধরনের জব আসবে। সো তখন আমাদের ছিল যে বাংলাদেশে 2-3 কোটি বাচ্চা আছে, তাহলে এদের ফিউচারও এরকম হইতে যাইতেছে। এবং ওই একই টাইমে যখন আমি ঘাটতেছিলাম আমি দেখলাম যে বাংলাদেশে তখন 46% গ্র্যাজুয়েটরা বেকার ঘুরতেছে। 46 10 বছর আগে। এবং তখন আমাদের ছিল যে আচ্ছা এখনও তো জব যাওয়া শুরুই হয়নি, এখনই এই অবস্থা, অ্যান্ড ইফ দ্যাট কন্টিনিউস তাহলে বাংলাদেশ এমন একটা জায়গায় যায় পৌঁছাবে যেখান থেকে আর ফেরার কোনো রাস্তা নেই। তো এখন আমার তখন ছিল যে আচ্ছা শুড আই স্টার্ট ফোকাসিং অন দ্য কিডস নাকি ইয়থ? সো আই হ্যাড দিস ডাইলেমা। ওকে।
এখন তখন ইয়ুথদের নিয়ে কিছু কিছু অর্গানাইজেশন কাজ করতেছিল, তো এবং আমার মনে হলো যে বাচ্চাদের নিয়ে, ইয়াং চিলড্রেন যারা স্পেশালি 3 থেকে 10-12, তাদের নিয়ে কেউ কাজ করতেছে না। কিছু এনজিওরা কাজ করতেছে এবং স্পেশালি তাদের ফিউচার স্কিল কী কী, ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, মোরাল ভ্যালুজ, এই ব্যাপারগুলো ওই 2015-তে মানে অদ্ভুত কথাবার্তা ছিল, হ্যাঁ, right? বাচ্চাদের Like, জন্য তো বটেই, আমাদের মতো বড়দের বুড়োদের জন্য জন্য এরকম ছিল। বাট আমরা তখন দেখছি যে এই জিনিসগুলো, এই দক্ষতাগুলো দিতে হবে এখন, সিম্পলি বিকজ নো ওয়ান এলস ইজ ডুইং, এবং এইটা ফাইন্যান্সিয়ালি প্রফিটেবল কিছু না, ওকে। এবং প্যারেন্টসরা ইজ নট ইন্টারেস্টেড। বাট ডিপ ডাউন আই নিউ যে দিস ইজ সামথিং দ্যাট ইফ আই ডোন্ট স্টার্ট প্রবাবলি নোবডি এলস উইল। নাও if I start and even if I fail, still if I could create some products, some solutions, যেটা কিনা হয়তো একটা গ্রুপ অফ প্যারেন্টসরা, বাচ্চারা যদি মানে বেনিফিটেড হয়, দ্যাট কুড ইন্সপায়ার সাম আদার পিপল টু স্টার্ট ডুইং দ্য সেম। কারণ ইটস অলওয়েজ ভেরি ডিফিকাল্ট টু স্টার্ট সামথিং কমপ্লিটলি নিউ, যেটা কিনা কেউ আবার চায়ও না, বিকজ মানে রিয়েল লাইফে মানে, কারণ এটা তো কোনো ডিমান্ড নাই, কিন্তু এটা 20 বছর পরে কি হবে এটা নিয়ে তো কেউ ভাবে না। আজকে সিদ্ধান্ত তো সে আজকে যেটা পেইন পয়েন্ট সেটা নিয়ে হয়। সো টিপিক্যাল সেন্সে যে এটা তো কোনো কারেন্ট পেইন পয়েন্ট সলভ করতেছে না। সো এই জন্য আই নিউ যে এইটা আই ওয়াজ কামিং অ্যাটলিস্ট 10 years আর্লি, যখন আমি লাইট হোপে এই বিভিন্ন ধরনের ব্র্যান্ড এখন যেগুলো আছে, আফটার 10 years নাও ইজ নাও, এই যে এখন দেখতেছেন এগুলো নিয়ে কথা হচ্ছে। সো আই টুক এ কনসিয়াস ডিসিশন যে আই শুড গেট ইন টু কিডস এবং কিডস ফিউচার স্কিলস। এখন এই আফটার 10 year জার্নি আই হ্যাভ ক্রিয়েটেড সাম ওয়ান্ডারফুল ব্র্যান্ডস, ওয়ান্ডারফুল প্রোডাক্টস যেগুলো বাচ্চারা ইউজ করতেছে, প্যারেন্টস দে আর লাভিং ইট, হ্যাঁ। এবং নাও লাইট অফ হোপ এবং লাইট অফ হোপের ব্র্যান্ডগুলো কেম টু এ মানে পজিশন যেখানে এটাকে নেক্সট গ্রোথের জন্য এইখানে উই নিড প্রফেশনালস, উই নিড এক্সপিরিয়েন্স গ্রুপ অফ পিপল হু ক্যান কাম ইন অ্যান্ড টেক ইট টু দ্য নেক্সট লেভেল, মানে ইন্টারন্যাশনালি বলেন বা সারা বাংলাদেশে ছড়ায় যাওয়ার ক্ষেত্রেও। সো অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ এন্টারপ্রেনার, অ্যাজ এ প্রবলেম সলভার, আমার মনে হয়েছে যে নাও আই শুড take a step back and look into the new problem বা old problem, যেটা আমি আজকে 10 বছর আগে চিন্তা করছিলাম যে ইয়ুথদের এই জায়গাটাতে কাজ করা উচিত। এবং আই ওয়াজ হোপিং যে সাম আদার পিপল, সাম আদার ফাউন্ডার্স, এন্টারপ্রেনার্স উড প্রবাবলি ক্র্যাক দ্যাট। বাট এখন আমি যখন 10 বছর পরে দেখি এবং 24-এর যে ঘটনা ঘটলো, এইটা আসলে কিন্তু শুরুটা হইলো এই আনএমপ্লয়মেন্টের সমস্যাটা থেকে। সো বেশ কিছু এডটেক কোম্পানি আসছে আমাদের দেশে, যারা কিনা হয়তো হাই স্কিল আইটি জব ওগুলোর জন্য ট্রেনিং করাচ্ছে, বাট মানে আনএমপ্লয়মেন্ট ওই সেগমেন্টটাতে না। আনএমপ্লয়মেন্ট হইতেছে বিশেষ করে যারা একটু লো স্কিল্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা, এই জায়গাগুলো থেকে পড়াশোনা করছে, পাস করছে, ওই জায়গাটাতে সবচেয়ে বড় আনএমপ্লয়মেন্ট রেট বাংলাদেশে। ওই সেগমেন্টটা নিয়ে কেউ কাজ করতেছে না। এদেরকে নিয়ে আপনি কী কী করার প্ল্যান করতেছেন বা কী কী করছেন? কিছুটা তো এমনিতে আগে করছিলাম, আগে কোনো একটা ইয়ার সাথে, বাট মানে দ্য পয়েন্ট ইজ যে নাও আই এম ডেডিকেটিং দ্য নেক্সট 10 years অফ মাই লাইফ। আগে 10 বছর এইখানে দিলাম ছোট বাচ্চাদের জন্য, এখন নেক্সট 10 বছর দেওয়ার ইচ্ছা হচ্ছে বড় বাচ্চাদের জন্য। এই বাচ্চারা তো এখন বড় হয়ে গেছে, ইয়ুথদের ইয়াতে। এবং দ্য মেইন এজেন্ডা হচ্ছে যে হাউ ক্যান উই মেক এ কাইন্ড অফ এ জিরো আনএমপ্লয়মেন্ট, কীভাবে ক্রিয়েট করা যায় ইন দ্য কান্ট্রি। এবং ইন অর্ডার টু ডু দ্যাট আমাদেরকে 3টা জায়গাতে কাজ করতে হবে। মানে যখন আমি হাইপোথিসিসটা বিল্ড করলাম যে হাউ আই এম গোনা গো অ্যাবাউট টু সলভ দিস প্রবলেম আনএমপ্লয়মেন্ট, আমরা দেখলাম যে 3টা জায়গাতে আমাদেরকে কাজ করতে হবে বা 3টা জায়গাতে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। একটা হচ্ছে যে দেশের বাইরে অলরেডি এমপ্লয়মেন্ট আছে উন্নত দেশগুলোতে, মিডল ইস্টে, কিন্তু আমরা রেমিটেন্স যারা আসতেছে, হ্যাঁ, সেইখানে আমরা এই যে গ্র্যাজুয়েট যারা আছে তাদেরকে ট্রেন করে পাঠাচ্ছি না। এবং এখন যারা বাইরে যাচ্ছে এরা কিন্তু কেউই, মোস্ট অফ দেম আর নট গ্র্যাজুয়েটস,
তারা কিন্তু যে 7-5 পাস গ্রামের মানুষ তারা কিন্তু যাচ্ছে, স্কিল মাইগ্রেশন হচ্ছে। স্কিল মাইগ্রেশনও হচ্ছে না কিন্তু, ওকে, আনস্কিল, ফুললি আনস্কিল মাইগ্রেশন। হ্যাঁ, সো ওই জায়গাটাতে একটা এমপ্লয়মেন্ট বিশাল সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের 1.5 কোটি আছে বাইরে, দেশের বাইরে, বাট ইমাজিন ইফ উই ক্যান মানে সেন্ড অ্যানাদার 1.5 crore ইন দ্য নেক্সট 5 to 10 years, তারা কিনা স্কিলড। আবার বাংলাদেশে হাউস হোল্ড আছে ধরেন যে 5 কোটি, তার ভিতরে 3 কোটি হাউস হোল্ডের একজন করে অন্তত যদি দেশের বাইরে থাকে, তাহলে জাস্ট ইমাজিন। এবং এই যে নেক্সট 1.5 কোটি যারা যাবে, তারা যদি আগের যারা গেছে তাদের 3-4 গুণ বেশি ইনকাম করে, বিকজ তাদের স্কিল আছে, তাহলে এইটা ইটসেলফ অ্যাজ এ হোল কান্ট্রির চেহারা বদলাই দিবে। রেমিটেন্স বাড়বে এবং প্রত্যেকটা হাউস হোল্ডের একটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম বাড়বে অ্যান্ড অল দিস। সো দ্যাট ইজ 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমাদের দেশের ভেতরেই আমরা মানে যেহেতু কোম্পানি বড় হচ্ছে, বিভিন্ন ধরনের ইন্টারনাল অ্যাক্টিভিটি বাড়তেছে, ওই জায়গাটাতে আমরা ট্রেন করে লোকাল কোম্পানিগুলোতে, অনেক স্টার্ট আপ আসতেছে, তাদেরও দরকার হয়। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, ওইখানে আমরা এমপ্লয়মেন্ট মানে লোকাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারতেছি কিনা উইথ দ্য রাইট স্কিল দিয়ে। আমাদের এখানে অনেক এখনও স্কিল মিসম্যাচ আছে লোকাল ইন্ডাস্ট্রির ভেতরে। সো ওইটা কীভাবে ক্র্যাক করা হচ্ছে, সো দ্যাট ইজ দ্য সেকেন্ড ইয়াতে। আর থার্ড হচ্ছে তাও কি এনাফ হবে? উত্তর হচ্ছে না। আমাদের দেশের এমপ্লয়মেন্ট 80% হচ্ছে এসএমই সেক্টরে, এবং এই এসএমই সেক্টর যদি আরও ভালো করে, এই এসএমই সেক্টর থেকে যদি 1000 বড় বড় মানে এসএমইস বড় বড় কোম্পানিতে রূপান্তর হয়ে যায় ইন দ্য নেক্সট 10 years, এবং তারা যদি এক একজন 20-25-30 হাজার এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারে, জাস্ট লাইক লেটস সে প্রাণ, লাইক এমজিআই, হ্যাঁ, এরকম যারা বড় বড় গ্রুপ এরকম যদি তৈরি হয়, তাহলে এই জায়গাটাতেও একটা এমপ্লয়মেন্ট। সো তার মানে এন্টারপ্রেনারশিপ, এই যে, এবং স্পেশালি যে কারণে আমি এসএমইতে আই এম ভেরি মাচ ইনভেস্টেড ইন, যে ইফ উই কুডন্ট হেল্প 1000 SMEs টু গ্রো দ্যাট বিগ, তাহলে এরা এডিশনাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, এবং যেটা কিনা আমার লোকাল যে ইয়াটা আছে, চাহিদাটা, সেটা পূরণ হবে। সো এই হাইপোথিসিসের ভিত্তিতে এই 3টা জায়গাটাতে দ্যাট ইজ ওয়ার আই এম গোনা স্পেন্ড নেক্সট 10 years অফ মাই লাইফ, ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। তাহলে বেসিক্যালি এইটা করতে গিয়ে কি আপনাদের লাইট ভেঞ্চার যেটা আছে, লাইট ওভার ভেঞ্চার্স, যেটা সেটাও এটার মাধ্যমে আন্ডার দিস হাইপোথিসিস। সো ওইটার আন্ডারে বেশ কিছু প্রজেক্ট এবং বেশ কিছু প্রোগ্রাম আপনারা লঞ্চ করেছেন। হ্যাঁ, সো ওগুলো হচ্ছে মূলত এসএমইদেরকে হেল্প করার জন্য। হ্যাঁ। এখন মধ্যে কেমন সাড়া পাচ্ছে, বা ধরেন কি করতে হবে আমাদের মতো, ধরেন আমার মতো মানুষ যদি আপনার কাছে হেল্প পেতে চায়? সো ধরেন যে মানে ওই মানে লাইট অফ ভেঞ্চার্স যে প্রোগ্রামটা, ওই জায়গাটাতে মানে যেটা হয়েছে যে আমি গত বছর একটা এসএমই অ্যাওয়ার্ড পাইলাম হঠাৎ আউট অফ দ্য ব্লু। সো এর আগে কিন্তু আমি নিজেও আসলে এই সেক্টরটা সম্পর্কে খুব একটা অ্যাওয়ার ছিলাম না। সো ওই সময়টাতে আই গেট টু মিট এ লট অফ এসএমই ফাউন্ডার্স, এবং আমি দেখেছি যে মানে আই হ্যাভ মেট পিপল যারা কিনা কেউ তাদের নাম জানে না, কিন্তু ওই যে মানে বছরে হয়তো 20 কোটি টাকার প্রোডাক্ট দেশের বাইরে পাঠাচ্ছে, রাইট? সো আই কেম টু রিয়েলাইজ যে এই যে একটা ওয়ান্ডারফুল জিনিস হচ্ছে আমাদের দেশে, বাট নোবডি ইজ অ্যাওয়ার অফ ইট। এইটা হচ্ছে আমাদের হিডেন গোল্ড মাইন। আমাদের তো ন্যাচারাল রিসোর্স নাই, দ্যাট ইজ আওয়ার হিডেন গোল্ড মাইন। এখন তাদের চ্যালেঞ্জগুলো কি? তাদের চ্যালেঞ্জ মূলত 2-3টা। একটা হচ্ছে যে তাদেরকে গাইড করার জন্য যে আমি নেক্সট গ্রোথটা কীভাবে হবে, নতুন মার্কেট বা নতুন গ্রুপ অফ ক্লায়েন্ট আমি কীভাবে পাবো, আমি আমার ব্র্যান্ডিং মার্কেটিংটা কীভাবে করবো। এই যে অনেকেই তাদেরকে চেনে না কেন, কারণ তারা প্রপার ব্র্যান্ডিং মার্কেটিংটা হয়তো করতে পারবে। হ্যাঁ, দেন হইতেছে যে আমি হয়তো দেশেও প্রোডাক্ট বিক্রি করতেছি, দেশের বাইরেও দিচ্ছি। হ্যাঁ, লাইক সো তাহলে আমাকে গ্রো করতে আমার অ্যাক্সেস টু ক্যাপিটাল লাগবে। তাদেরকে মানে টিপিক্যালি যে ব্যাংক বা ইভেন স্টার্ট আপ থেকে তো পাচ্ছে না, রাইট? সো তাহলে অ্যাক্সেস টু ক্যাপিটাল, এইটা আর একটা। সো আমি দেখলাম যে এই 3টা জায়গাতে এদের হেল্প দরকার। একটা হচ্ছে যে এই গ্রোথের জন্য তাদের কি বলে একটা সিস্টেমস অ্যান্ড প্রসেসেস গাইড করা, তাদের ব্র্যান্ডিং মার্কেটিং, এবং হচ্ছে তাদের অ্যাক্সেস টু ক্যাপিটাল। সো লাইট অফ ভেঞ্চার্সের মূল ফোকাসটাই হচ্ছে যে হাউ ক্যান উই সিলেক্ট অ্যান্ড আইডেন্টিফাই হাই পটেনশিয়াল এসএমই ফাউন্ডার্স অ্যান্ড বিজনেসেস, হ্যাঁ, যারা ম্যানুফ্যাকচারিংয়ে হইতে পারে, সার্ভিসে হইতে পারে, ডিফারেন্ট জায়গাতে হইতে পারে, অ্যান্ড দেন হেল্প দেম টু গ্রো ওভার এ পিরিয়ড অফ, মানে আমাদের এই ভেঞ্চার প্রোগ্রামটা হচ্ছে 3 মাসের ইনিশিয়াল, অ্যান্ড দেন আফটার 3 months দে ক্যান কন্টিনিউয়াসলি গেট আওয়ার সাপোর্ট। সো এই সময়টাতে তাদের অ্যাক্সেস টু ফান্ডিং, এই জিনিসগুলো থাকবে আর কি। হ্যাঁ, সো দ্যাটস দ্য প্ল্যান। এখন পর্যন্ত আমরা
একটা ব্যাচ, প্রথম ব্যাচ নিয়ে কাজ শুরু করছি। সো মাশাআল্লাহ উই অলরেডি গট মানে সো ওভার 30-40 আসছে, বাট ওই যে আমরা তো আবার সিলেকশন প্রসেস দিয়ে যাচ্ছি। খুবই ভালো। সো উই আর কাইন্ড অফ সিলেক্টিং, টেকিং ইন্টারভিউ, মানে কাদেরকে নিয়ে আসবো, এবং উই অলরেডি হ্যাভ সাম ফাইন্যান্স পার্টনার যারা কিনা রেডি টু ইনভেস্ট অর এই যে ডেট ফাইন্যান্সিং বলেন বা ক্যাপিটাল ফাইন্যান্সিং বলে এই জায়গাটা। তো ধরেন এই যে 30-40টা যারা অ্যাপ্লাই করছে ফাউন্ডার্স, তাদের সাথে আপনি ইন্টারভিউ নিয়েছেন বা কথা বলছেন, মানে আপনার ফাইন্ডিং কি যে ধরেন যাদেরকে আপনারা সিলেক্টেড করেন নাই, কেন করেন নাই? আচ্ছা, আমরা একটা সার্টেন বার বেঁধে দিছি। আমরা বলছি যে মিনিমাম এত টাকার বিজনেস করতে হবে, ইয়ারলি অ্যানুয়াল টার্নওভার একটা থাকতে হবে। আপনি বাদ দিছেন? হ্যাঁ, না এইটা একটা, হ্যাঁ। সো একটা হচ্ছে রেভিনিউ টার্নওভার, ইয়ার মানে বিজনেসটা কি স্টেজে আছে, কি গ্রোথ স্টেজে যাওয়ার মতো লেভেলে আছে কিনা, হ্যাঁ, কত দিন ধরে বিজনেস করতেছে, হ্যাঁ, ফাউন্ডারের ক্যাপাসিটিটা কি, হ্যাঁ। সো দ্য ফাউন্ডার প্রোফাইল, ফাউন্ডার কতদিন ধরে বিজনেস করতে, টিম সাইজটা কি, কারণ আমি তো গ্রোথের সাথে তো টিম সাইজ বড় হওয়ার একটা বিষয় থাকে। এখন যে 2 জন মিলা 3 জন মিলে ব্যবসা করতেছে, সে হঠাৎ করে এখন বড় হইতে চাবে, তা কিন্তু 20 জন 30 জন মানুষ হায়ার করতে হইতে পারে। তার কি ওই ক্যাপাসিটি আছে কি না, শুধু জাস্ট হায়ার করা না, ম্যানেজ করারও, বা এটা ম্যানেজ করতে গেলে কি প্রবলেম ফেস হইতে পারে সেই অলরেডি এটা কিছুটা হইলেও জানে কি না, তাই না? সো এবং অবশ্যই হচ্ছে টার্নওভার, বিজনেস টার্নওভার, কারণ বিজনেস টার্নওভারের সাথে দেখা যায়, বোঝা যায় যে আপনি বড় আকারের ফাইন্যান্স ম্যানেজ করতে পারেন কি না। সো এই ধরনের কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট না থাকলে আমরা আসলে নিচ্ছি না। অ্যান্ড দেন অবভিয়াসলি সেক্টরস দ্যাট উই আর ইন্টারেস্টেড ইন, মানে বা আমরা মনে করতেছি এই সেক্টরগুলো হাই পটেনশিয়াল আছে। আমার একটা ধরেন অবজারভেশন আছে দুইটা ব্যাপারে। একটা হচ্ছে যখন আমি রিক্রুটমেন্ট করি এবং যখন ধরেন এরকম কোনো ইয়ং অন্টারপ্রেনারের সাথে আমার গল্প হয়, আমার কেন জানি মনে হয়, আমি শিওর না আপনি এগ্রি করবেন কিনা, ইন্টারভিউ দেওয়াটা আমাদের বাচ্চা কাছেও শিখে গেছে যে এক্স্যাক্টলি কোন কোন 5টা প্রশ্ন আসে, 5 বছর পরে কি করতে চাও, তারপরে হচ্ছে যে আর কি জানি জিজ্ঞেস করে না যে এটা বিক্রি করে দেখাও, এরকম 4-5টা প্রশ্ন ও জানে। এবং ওরা মোস্টলি অন্য যে কোনো সময়, এটা আমি গেলে 1-2 বছরে দেখছি তারা অনেক ভালোভাবে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারে। তারপরে যখন রিক্রুটমেন্ট হয়ে যায়, পারফরমেন্স সেই লেভেলের ডিজাস্টার। আর একটা হচ্ছে এই ইয়াং এন্টারপ্রেনারদের একটা ব্যাপার দেখছি, ওরা সামহাউ প্রোডাক্ট সার্ভিস এগুলোর চেয়ে ওরা যে জিনিসটা অনেক সুন্দরভাবে পারে, সেটা প্রেজেন্টেশন দিতে পারে ভালো, খুব সুন্দর ইংলিশ বলতে পারে। ধরেন ইংলিশ বললেই ধরেন দিয়ে দিতে ইচ্ছা করে যে যা আছে পকেটে নেই ভাই। এবং কিন্তু আমি ধরেন অনেকের সাথে মানে যারা ছোটরা শুরু করছে অনেক পরে, অনেকের সাথেই আমি আমার বিজনেসটাকে কোনো না কোনোভাবে একসাথে করতে চাইছি বা কোনো রকমের পার্টনারিং করতে চাইছি, দেখি যে অন্য কোনো কিছু নাই। ধরেন কমিটমেন্টের অবস্থা ডিজাস্টার, প্রোডাক্ট বা সার্ভিসের অবস্থা ভয়ঙ্কর, বা ওই জিনিসটা এক্সিস্টই করে না, যা বলছে যা ট্র্যাকশন বা কি এগুলো মানে দেখে শুনে আমি বসছি, পরে দেখা গেলো জিনিসগুলো আসলে নাই। এটা কেন হচ্ছে? ওই যে আমরা যে স্টার্ট আপ কালচার তৈরি করছি, যেখানে হইতেছে যে দ্য লিস্ট প্রায়োরিটি ইজ গিভেন ইজ অন দ্য কাস্টমার্স, বাট ব্যবসা শুরুই তো হয় কাস্টমার কেন্দ্র করে। ভাই হাইয়েস্ট প্রায়োরিটি গিভেন কি, তুমি পিচ ডেক কেমন তোমার, হ্যাঁ খুব সুন্দর বানায়, হ্যাঁ পিচ ডেক কেমন, হ্যাঁ বিজনেস মডেল কিভাবে কি হবে, এইগুলো। সো এদের সবার ক্লায়েন্ট হচ্ছে তাদের ইনভেস্টর, তাদের ক্লায়েন্ট তাদের অ্যাকচুয়াল ক্লায়েন্ট না। এবং ওই যে প্রথমে একটা বলছিলাম যে ও তো শুরু করছে হইতেছে এসি রুমে বৈশা, ভাবছে এটা একটা প্রবলেম, আমি করি, তারপর গেছে কিছু গুরুদের কাছে, তাদেরকে শেখাইছে যে এই সুন্দর করে স্লাইড বানানো হয়েছে। যত এক্সেলারেটর প্রোগ্রাম হয় সেইখানে দ্য লিস্ট অ্যামাউন্ট অফ টাইম ইজ স্পেন্ট অন দ্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড হাউ ইউ আর গোনা সেল, অ্যান্ড দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ টাইম ইজ স্পেন্ট অন হাউ টু মেক এ গুড পিচ ডেক এবং প্র্যাকটিসিং দ্যাট পিচ ডেক। আরে ভাই আমার ইনভেস্টরই নাই, আমার কোনো প্রোডাক্ট সলিউশন কিচ্ছু আমি বানাই নাই, আমি প্রেজেন্টেশন বানায় ফেলাইছি সুন্দর ইংরেজিতে, 30 সেকেন্ডে হোক, 1 মিনিটে হোক, 5 মিনিটে হোক প্রেজেন্ট করতে পারি আমার আইডিয়া, হ্যাঁ। বাট আমার কাছে আমি ক্লায়েন্টের কাছে যাই, কাস্টমারের কাছে যাই আমি বুঝতে পারি না। দ্যাটস হোয়াট আই এম ভেরি পিসড অফ এই জিনিসটা নিয়ে, সিরিয়াস প্রবলেম। আর একটা ব্যাপার হচ্ছে ধরেন এই যে ভেঞ্চার ক্যাপিটালগুলোর কথা আমরা বললাম, মানুষ তো অলরেডি আছে, গভর্নমেন্টের আছে, একই রকমভাবে আরও অনেকগুলো আছে, বাইরের আছে। তারপরে ধরেন আপনি একটা ভেঞ্চার ক্যাপিটাল আপনাদের থেকে শুরু না, ভেঞ্চার ক্যাপিটাল ভাই শুরু ভেঞ্চার বেসিক্যালি, হ্যাঁ মানে লাইট অফ ভেঞ্চার, হ্যাঁ, বাট মানে না এইগুলা না, ওকে, মানে অনেক অ্যাক্সিলারেটর প্রোগ্রাম তো হয়। সো আপনি কি এরকম কিছু করার প্ল্যান করতেছেন?
মানে আমাদেরটা আসলে এক্সেলারেটর প্রোগ্রাম বলবো না, আমাদেরটা আসলে মোর অফ এ মেন্টরশিপ প্রোগ্রাম। মেন্টরশিপ প্রোগ্রাম। হ্যাঁ, সো মানে উই আর টেকিং এক্সিস্টিং ফাউন্ডার্স হু আর অলরেডি ডুইং বিজনেস বাট প্রবাবলি স্টাক এট এ লেভেল অ্যান্ড দেন দে হ্যাভ পটেনশিয়াল টু গ্রো বাট সার্টেন ডিফারেন্ট কারণে হয়তো গ্রো করতে পারতেছে না। উই জাস্ট ওয়ান্ট টু হেল্প দেম টু গ্রো। সো ইটস নট এ টিপিক্যাল এই যে স্টার্ট আপ এক্সেলারেটর প্রোগ্রাম, এইখানে এইসব প্রেজেন্টেশন করা ইনভেস্টর, বিকজ উই আর নট টকিং অ্যাবাউট ইনভেস্টর হিয়ার, উই আর নট টকিং অ্যাবাউট রেজিং ইনভেস্টমেন্ট। এইটাতে জিরো মানে প্রায়োরিটি আমাদের এইখানে। আমাদের এখানে ব্যবসার উপরে প্রায়োরিটি। ব্যবসা করবা, কীভাবে টাকা বানাবা, কীভাবে কাস্টমারের কাছে বেচবা, এবং কাস্টমারের কাছে তুমি যদি বেচতে 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 অনেক তোমার ক্যাপিটাল দরকার হয়, সেটার জন্য ক্যাপিটাল আছে। ওকে। মানে সো সেটা তো অন্য জিনিস। হ্যাঁ, মানে সেটা তুমি ডেট হিসেবে নিতে পারো, বাট না, এই যে ইনভেস্টরে কেমনে ভজাবা এগুলো আমরা শেখাবো না এখানে। মানে ওগুলো তো হইতেছে আর্লি স্টেজ, বুঝছেন না? আমরা তো কোনো আর্লি স্টেজ কাউকে নিচ্ছি না। পিপল হু আর অলরেডি ডুইং বিজনেস ফর ফিউ ইয়ার্স তাদেরকে নিচ্ছি। মানে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। ধরেন ব্যবসার ব্যাপারে অনেক একটা ফ্যান্টাসি থাকে, আমি বড় হয়ে ব্যবসায়ী করবো, 5 বছর 10 বছর চাকরি করছি, এখন আর ভালো লাগতেছে না, বোর লাগতেছে, ছেড়ে ব্যবসা করবো। এদেরকে বা এদের ব্যাপারে আপনার কোনো কিছু মানে বলার আছে কিনা, নাকি আপনি ওয়েলকাম করতেছেন যে আসো? মানে আপনি যেহেতু চাকরি থেকে এসেছেন, আপনি কোন চিন্তা থেকে এসেছিলেন? আপনি কি ব্যবসা করবেন চিন্তা করতে এসেছিলেন, না এক্স্যাক্টলি কি করতে এসেছিলেন? I wanted to solve a problem. ওকে। So I had absolutely no intention of making money. ওকে। So কেউ যদি বলতে চায় যে মানে there is a difference, right? লাইক আপনি ব্যবসা করতে চান মানে হইতেছে আপনি 9টা 5টা জব থেকে মুক্তি চান এবং হচ্ছে আপনি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স চান, রাইট? লাইক সো, এবং এইটার জন্য আপনি ট্রেডিং ব্যবসা থেকে শুরু করে হাজারো ব্যবসা আছে, আপনি করতে পারেন। সো দ্যাটস এ রাউট অফ ডুইং বিজনেস। দ্য বিজনেসম্যানের সোল এজেন্ডা ইজ টু মেক মানি, মেক প্রফিট। আর একজন উদ্যোক্তার, এন্টারপ্রেনারের সোল পারপাস হচ্ছে টু সলভ দ্য প্রবলেম দ্যাট he went on to solve the problem, that he committed, he said I'm going to solve that problem. So it's a two different journey. And now if the entrepreneur do a wonderful job by solving that problem, the result will be making money. So starting point is a different path. সো কেউ একজন চাকরি ছেড়ে বলতেছে আমি একটা ব্যবসা করব, সো ওর ইন্টেনশন যদি থাকে যে আমি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স চাই এবং আমি 9টা 5টা শিকলে আবদ্ধ হইতে চাই না, গো অ্যান্ড ডু দ্যাট। বাট ইফ ইউ সে যে আই এম অ্যান এন্টারপ্রেনার, মিনিং হচ্ছে আনলেস ইউ ফাইন্ড এ প্রবলেম দ্যাট ইটস লাইক কাইন্ড অফ কিলিং ইউ টু সলভ ইট, only then you say যে আই এম অ্যান এন্টারপ্রেনার, আদারওয়াইজ ডোন্ট সে ইট, বিকজ ইউ আর নট। ইউ আর হিয়ার টু মেক মানি, সে আই এম এ বিজনেসম্যান, আই এম হিয়ার টু মেক মানি। there is a মানে সিরিয়াস ডিস্টিংশন বিটুইন দিস টু, এবং আমরা এগুলোটা ওভারল্যাপিং করি। এই জন্যই আমরা কী করছি, চায়ের দোকানদাররা বলি আমরা এন্টারপ্রেনার, রিক্সাওয়ালা। সো হুইচ ইজ নট। ওকে, মানে একদম ইন জেনারেল ধরনের কিছু কোয়েশ্চেন আপনি করি, যেগুলো হয়তো আপনার একটা পার্সেপশনটা আমার জন্য জানা দরকার। যেমন হচ্ছে ধরেন বাংলাদেশে অনেক ধরনের চেঞ্জেস এসেছে গেল 50 বছরে, বা যদি ধরে গেল 8-10 মাস, কি জানি 50 বছরের কাহিনী তার আমরা জানি, ধরেন গেল 8-10 বছর অনেক চেঞ্জেস আসছে। আমি শিওর যে বিভিন্ন জায়গায় আমাদের নেতারা বা আমাদের যারা পলিসি মেকাররা তারা বলে যে বাংলাদেশে অনেক অপরচুনিটি আছে, বাংলাদেশে অনেক ভালো কিছু করার সম্ভাবনা আছে। এটার আপনি কি মনে করেন, আদৌ আছে? আপনার কি মনে হয়? আমি কনফিউজ দেখে আপনাকে জিজ্ঞেস করতেছি। আমি মাঝে মাঝে মনে করি অনেক কিছু আছে, আমার মাঝে মাঝে মন খারাপ হয়। এখন বললেন যে কেন মন খারাপ হয়? মন খারাপ হয় যখন আমি এটা রাইট পিপল পাই না। ধরেন আমার বিজনেসটাকে আমি সামহাও একটু ধরেন গ্রো করতে পারলাম, আমি হয়তো পয়সা ম্যানেজ করতে পারলাম, আমি হয়তো সব কিছু ম্যানেজ করতে পারলাম, কিন্তু আমি রাইট জায়গায় রাইট মানুষকে বসার মতো রাইট পিপল পাই না অনেক সময়। এইটাতে সরকারের কি করার আছে? না মানে আমি গভর্নমেন্টের নিয়ে কোনো কথা বলছি, আমি অ্যাজ এ হোল বলতেছি বাংলাদেশকে নিয়ে আপনি কতখানি প্রসপেক্টাস। মানে ডেফিনেটলি একটা দেশ আগাবে গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর সবাই মিলে, ওটা নিয়ে আমি কোনো কথা বলছি। মানে ডিপেন্ডিং অন how you want to play the game. Okay. Now, if you want to play the game for 20 years, you have a different perspective of things.
And if you want to play the game on a yearly basis, it's a different perspective. So I am playing the game of 20-30 years. So এই জন্য আমি the changes that is happening or not happening আমাকে খুব একটা বদার করে না, because I know things are not changing for a lot of different reasons. So I think it's the perspective of the individual, and especially the people who want to do business or build something in Bangladesh. Yes, so if you are optimistic and want to see the business opportunity or the sector opportunity from a 20-year, 30-year time frame, Bangladesh is one of the best country to invest. Okay, interesting. But if you want to see Bangladesh in a 5-year timeline, then and আপনি খুব বেশি আর কি এটা কি বলে অধৈর্য, কেন এখনই রিটার্ন আসছে না, কেন এখন আসতেছে না, then probably Bangladesh is one of the worst country to invest in. Okay. So is the perspective. এটাই যে এবারে বিডার যে প্রোগ্রামটা হলো, আই ওয়াজ লুকিং এট আ প্রেজেন্টেশন, এবং ওইখানে যে কোরিয়ান কিছু ইনভেস্টমেন্ট বাংলাদেশে হয়েছিল, ইট ইজ লাইক 30 years ago, and they were showing the return that the Korean companies made over the period of 30 years compared to every other country where they made was way big in Bangladesh. So তার মানে হচ্ছে যে আপনি যখনই কোনো একটা সেক্টর আইডেন্টিফাই করছেন এবং ইউ আর লং ইনভেস্টমেন্ট, মানে লং টার্ম ইনভেস্টমেন্টের গেমে নামছেন, দেন ইউ উইল বি ম্যাসিভলি রিওয়ার্ডেড। এটা আপনি অ্যাজ এ ইনভেস্টর হিসেবে যদি চিন্তা করেন সেটাও সত্য, অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে চিন্তা করলে বা অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে চিন্তা করলেও সত্য। হ্যাঁ, ওই যে সেম কথাটাই বলছে যে কী বলে, এই যে আমাদের ইনভেস্টমেন্ট গুরু যে নিকেটা, ওই যে দেশের বাইরে যে বয়স্ক মানুষটা, আরে হ্যাঁ বুঝছি আপনি যার কথা বলছেন। আরে হ্যাঁ, সো ওর কথা হইতেছিল যে আমি যে কী বলে কোম্পানিতে 30 বছর আগে ইনভেস্ট করছি এবং তারপরে ঘুমায় গেছি, আমি আর ওটার দিকে তাকাই নাই, ওইটা আমাকে সবসময় বেশি রিটার্ন দিছে কম্পেয়ার টু এই যে আমি সবসময় লাইক এই 5 বছর হ্যাঁ। সো the world as a whole is moving ahead, right? Like the world is getting richer, the people are getting richer, but আপনি অধৈর্য হয়ে গেলেই সমস্যা। সো এটা শুধু বাংলাদেশেই না, হ্যাঁ, আপনি ইউ গো টু পাকিস্তান, ইউ গো টু ইন্ডিয়া, ইউ গো টু এনি ডেভেলপিং কান্ট্রি and then go for a long term view of investing in that country, in a sector, you will always win. So I think it's the perspective that people miss. ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ম্যাম। অনেকগুলো ব্যাপারে আমরা গল্প করলাম এবং এটা খুবই ফ্র্যাঙ্কলি স্পিকিং টাইপ একটা ব্যবসা করে হইল আর কি। মনের অনেক কথা বলে ফেললাম, আপনার কথাও শুনলাম। বেসিকলি এটা আপনার সাথে আমার প্রথম এপিসোড, আমি শিওর যে আরও হবে ইনশাল্লাহ। Looking forward to it, bhai, and thanks for coming. This was a very interesting. Yeah, you are actually coming to the people's office and then setting up a kind of podcast. হ্যাঁ, আমরা কথা বলতেছিলাম কি পডকাস্ট এজ এ সার্ভিস পাস। হ্যাঁ, সো এনিওয়ান ইন্টারেস্টেড, হ্যাঁ, ভাইরে ফোন দিয়ে যে পডকাস্ট এজ এ সার্ভিস, তাহলে ভাইয়ের কাছে ফুল সেট আপ আছে অ্যান্ড হি ক্যান কাম ইন অ্যান্ড স্টার্ট প্রোভাইডিং দ্যাট সার্ভিস। ভাই, দিস ইজ এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।